হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। প্রত্যেকে জয়েন করে যাও। আজকে তোমাদের অঙ্কের সেকেন্ড ক্লাস হবে। তো ফার্স্ট প্রত্যেকে একবার সেশনটাকে শেয়ার করে দাও। আজকে তোমাদের ক্লাস নাম্বার 2। প্রত্যেকটা ক্লাসের আমি আলাদা করে প্লেলিস্ট করে দেবো। আমাদের যে এসএসসি জিডিকে টার্গেট করে যে ক্লাসগুলো স্টার্ট হচ্ছে একদম ডেডিকেটেডভাবে। তো প্রত্যেকে অনেক কমেন্ট করছো ক্লাসের জন্য, আর দেখতে পাচ্ছি ওটা বেশ ভালো লাগছে। প্রত্যেকে রেগুলার যেভাবে স্টার্ট করছো সেইভাবেই যেন কন্টিনিউ করতে থাকো, আর ডেইলি বেসিসে তোমরা ক্লাস পাবে, ঠিক আছে? আর যাবতীয় সমস্ত কিছু আমি ক্লাসের মাঝখানে আলোচনা করছি, কবে কি ক্লাস হবে না কি সেগুলো সমস্ত কিছু আমি ক্লাসের মধ্যে আমি বলে দিই। তবুও যারা নতুন আছো তাদের বলে দিই যে সপ্তাহে 2টো করে ম্যাথ ক্লাস পাবে, 2টো করে রিজনিং ক্লাস পাবে, আর 2টো করে জিকে ক্লাস পাবে। তো এইভাবে তোমাদের শিডিউল মেনটেন থাকবে। আর এসএসসি জিডি রিলেটেড যাবতীয় ক্লাস সমস্ত কিন্তু সিআরপি এডুকেশন এই চ্যানেলটায় পাবে। তার জন্য তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? চলো, তার আগে দেখে নাও, অনেকেই কমেন্ট সেকশনে জানাও ব্যাচ রিলেটেড এটা। যারা এসএসসি জিডিকে একদম টার্গেট করছো 2025-এর, তো মেনলি এই ব্যাচটায় তারা জয়েন করতে পারো। একদম ডেডিকেটেড ব্যাচ, যেখানে তোমরা একদম বেসিক থেকে স্টার্ট করতে পারবে, যেখানে জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু একদম চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস হবে, ঠিক আছে? এটা ক্লাস তোমাদের স্টার্ট হবে 25 সেপ্টেম্বর থেকে একদম ডিটেলসে। তারপর এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে, মানে ফার্স্টে থিওরি বেস ক্লাস হবে। আর প্রত্যেকটা ক্লাস তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হিসাবেই হবে, মানে প্রিভিয়াস ইয়ার কি প্যাটার্নে চলছে কোশ্চেন, সেই হিসাবে কিন্তু তোমাদের ক্লাসগুলো মেনটেন করা হবে এখানে। এই জিনিসটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, কারণ যে কোনো ক্লাস স্টার্ট করতে গেলে বা যে কোনো ব্যাচ তুমি যখন জয়েন করবে সেখানে আগে কীভাবে কী করানো হবে সেই জিনিসটাকে আগে মাথায় রাখবে, ঠিক আছে? দেখো, এবার অ্যাপ্রক্স তোমাদের 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে, হিউজ পরিমাণ আছে। তো এইটা তোমাদের মোটামুটি তোমরা টাইম পাচ্ছ 5 মাস মতো এখনও এক্সামে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হবে এসএসসির, তোমরা জানো। আর যা 5 মাস টাইম, এখানে নিজেকে অনেকটাই তৈরি করে ফেলতে পারবে। 5 মাস অনেকটাই টাইম, কিন্তু যদি এভাবে দেখতে দেখতে 2-3 মাস নষ্ট করে ফেলো তখন কিন্তু আর 2 মাস হাতে থাকবে, তবে তখন প্রবলেম হয়ে যাবে। তখন কিন্তু হিউজ সিলেবাস এখন থেকে স্টার্ট করতে হবে, আর ডেডিকেটেডভাবেই স্টার্ট করতে হবে। আমরা ইউটিউবের উপর এটা প্র্যাকটিস করতে পারবো, কোশ্চেনগুলো ইন ডিটেলস এখানে হবে না, এখানে আমি প্র্যাকটিস করাবো কোশ্চেন, ঠিক আছে? আর যাবতীয় মক টেস্ট বলো, পিডিএফ বলো, সমস্ত তোমরা এই ব্যাচে পেয়ে যাবে। কোনো ডাউট থাকলে এখানে যে নাম্বারটা আছে 9647553612, এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করে নেবে ব্যাচ রিলেটেড যাবতীয় যা থাকবে। এটার কোর্স ফি তোমাদের একটু বলে দিই, এটা হয়ে যাবে 499। এটা ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নয়, এটা ওয়ান টাইম পেমেন্ট। ওকে, চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোশ্চেন থেকে। আজকের কি বলেছে দেখো, আর যা কোশ্চেন আমি ডিসকাস করছি সব কটা কিন্তুই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে? পিওয়াই কিউজ সব কটাই কিন্তু। দেখো কি বলেছে, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলেই বুঝতে পারবে প্যাটার্নটা। আর এসএসসির একটা ইন্টারেস্টিং জায়গাই হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করলে তোমরা একই ল্যাঙ্গুয়েজের কোশ্চেন পাবে, কিন্তু ডেটাটা আলাদা রকম হতে পারে। দেখো কি বলেছে, একটি সোফা সেট বিক্রয়ের জন্য 10%, 5% আর 2% ধারাবাহিকভাবে পরপর 3টে ছাড় দিচ্ছে। আর সোফা সেটে যে নেট বিক্রয় মূল্য সেটা বের করতে বলেছে, যদি এর দ্রব্য মূল্য। দেখো, দ্রব্য মূল্য মানে যেটাকে ইংলিশে বলা হয় মার্ক প্রাইস, যেটাকে আমরা এমপি বলি, ঠিক আছে? মার্কড প্রাইস বলা হয়। তাহলে সবসময় মনে রাখবে একটা জিনিস, কনসেপ্ট আর কি, যে মার্ক প্রাইসের উপরেই কিন্তু সবসময় ডিসকাউন্ট হয়। ডিসকাউন্টটা সবসময় মার্ক প্রাইসের উপরেই হয়। মানে ধরো একটু বলে দিই মার্ক প্রাইসের কনসেপ্টটা অ্যাকচুয়ালি কী। ধরো কোনো একটা প্রোডাক্ট দোকানদার 100 টাকায় কিনলো, এবার সে কি করলো, সেই প্রোডাক্টটা 110 টাকা বাড়িয়ে লিখে রাখলো প্রোডাক্টের উপরে। এবার যখন কেউ কিনতে গেল সে বলল যে হ্যাঁ এটা 110 নয়, এটা আমি আরও 2% ছাড় দিচ্ছি। তাহলে যে ছাড়টা দিচ্ছে সেটা নিশ্চয়ই এই বাড়ানো প্রোডাক্টটার উপরে, দামটার উপরে। তাহলে এই যে বাড়ানো যে দামটা সেটাকেই বলা হয় দ্রব্য মূল্য বলতে পারো, মানে এটাই হচ্ছে মার্কেট প্রাইস বা মার্ক প্রাইস আর কি। এটার উপর সবসময় ডিসকাউন্ট দেওয়া হয়, ক্লিয়ার? তো মনে রাখবে এখানে যে বলেছে, তাহলে দ্রব্য মূল্য বের করতে বলেছে। এখানে দ্রব্য মূল্য দেওয়া আছে 18,000 টাকা, মানে মার্ক প্রাইস। তার মানে 18,000 টাকা যদি তোমার মার্কেট প্রাইস হয় বা মার্ক প্রাইস হয়, সেটার উপর ফার্স্টে 10% ডিসকাউন্ট দিচ্ছে। দেখো 10% যদি ডিসকাউন্ট দেয়, 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/10। ফ্র্যাকশন ভ্যালু বলতে কি বোঝাচ্ছে, এই পার্সেন্টেজটা তুলে দিলে নিচে কাটাকাটি করলে 1/10 হবে। তার মানে 10-এর উপরে ডিসকাউন্ট দিচ্ছে 1 টাকা, তার মানে 10 থেকে এটা 9-এ যাবে। 5%-এর ফ্র্যাকশন বলে কত? 1/20। তার মানে এটা কত হচ্ছে, 20-র উপরে 1 টাকা কমে গেলে এটা 19-এ যাবে, ক্লিয়ার? আর 2%-এর ফ্র্যাকশন বলে কত? দেখো 2% মানে 2/, এটা 100 না, 2/, এটা 100, তো কাটাকাটি করলে কত হয়? 1/50। তার মানে এটা হয়ে যাবে, দেখো 50-এর উপর 1 কমে এটা 49-এ যাবে। বোঝা গেছে?
50-এর উপর 1 কমে 49, তাহলে এবার এটাকে ক্যালকুলেট করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো বোঝো, ফার্স্টে এখান থেকে দেখো জিরোগুলো ক্যান্সেল করে দাও, একটা দুটো তিনটে জিরো আছে, দেখো 1 2 3 তিনটে জিরো আমি কেটে দিলাম। এবার এখান থেকে দেখো 5 দুগুণি 10, মানে নিচে তুমি 10 পাচ্ছ, তার মানে দশমিকে আসবে, একটু বোঝা যাচ্ছে। আর এখান থেকে দেখো এত বড় গুণ, ওটা কি গুণ করবে না, আগে ইউনিট ডিজিট দেখো। দেখো এখান থেকে দেখো 9 9 81, ঠিক আছে, দেখো 9 আর 9 81, মানে 1 হচ্ছে 81, আবার এখান থেকে 9 গুণ করলে 1 আর 9 9, তাহলে 9 তো পাচ্ছই, আর এখানের আবার 8 8 আর 9 গুণ করলে কত, 8 9 72, মানে 2 থাকবে শেষে, শেষে 2 থাকবে, আর নিচে কত 5 দুগুণি 10, আর নিচে 10 থাকা মানে কি দশমিক 1 ঘর সরে আসে না পয়েন্টে, তার মানে পয়েন্টের পরে 2 থাকবে, তাহলে পয়েন্টের পরে এখানে দেখো 2 পেয়ে যাবে কোথায়, তাহলে সেটা তোমার অ্যান্সার হয়ে যাবে। দেখো পয়েন্টের পরে 2 আছে, এখানে এই একটা অপশানে দেখতে পাচ্ছ, আর এই একটা অপশানে দেখতে পাচ্ছ, তাহলে এইটা তো অ্যান্সার কোনো মতেই হবে না, এটাও হবে না, তাহলে এখান থেকে কোনটা অ্যান্সার হবে, তো অ্যাপ্রক্সে দেখেই বোঝা যাচ্ছে কোনটা হবে। দেখো এই যে ক্যালকুলেশনের প্রসেসটা বললাম, এই জিনিসগুলো কিন্তু এক্সামে তোমার অ্যাপ্লাই করতে হবে, কারণ তুমি যদি গুণ করতে চাও অনেকটা টাইম কিন্তু তোমার লেগে যাবে, অনেকটা টাইম তোমার লেগে যাবে, তাহলে অনেকটা টাইম যদি লেগে যায় তাহলে কিন্তু দেখো প্রবলেম হয়ে যাবে। তাহলে পয়েন্টের পরে 2 থাকবে, আর একটা দেখো যেহেতু পুরোই 2 থাকবে, আর এখানে দেখো 8 আছে শেষে, 8 না, পয়েন্টের পরে 2 থাকবে, তার মানে এইটা হবে না, তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। 15,000 সামথিং কত হয়ে যাবে, 150822 থাকবে, এটা পয়েন্টের পরে দশমিক 1 ঘর সরে যাবে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। বোঝা গেছে, এইটা গেল একটা টেকনিক্যালি ব্যাপারটা এইভাবে। এবার এটাকে অনেকে জাস্ট ওই 100-এর উপর ক্যালকুলেট করেও করতে পারে, যে 100 থেকে 10 কমে 100-এর উপর এটা 90 করবো, সেই কাটাকাটি করলেও কিন্তু 9/10ই আসবে, একই ব্যাপার, ঠিক আছে, এখানে নিয়ে এক্সট্রা কিছু ভাবার দরকার নেই। বোঝা গেছে কি করলাম, ফার্স্টে 1/10 ছিল, ওটাকে আরেকবার বলে দিচ্ছি, 1/10 যেটা ছিল ওইটা তোমার 10-এর উপর 1 কমে যাবে, যেহেতু ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার। আর আবার এখানে 20%-এর কথা বলছে, 20% মানে 1/5% আছে, 1/20, 2% মানে 1/50, 50-এর উপর 1 কমে 49, 20-এর উপর 1 কমে 19, জাস্ট এইভাবে ক্যালকুলেট করলেই তোমার চলে আসবে, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে চলে আসো নেক্সট কোশ্চেনে, চলে আসো নেক্সট কোশ্চেনে। ওকে, তার আগে একটু ওয়েট করো, আমি জাস্ট একবার দেখে নিই যে সব কিছু পারফেক্ট আছে নাকি, কারণ অনেক সময় ক্লাস স্টার্ট করার পরেও দেখা গেল স্টার্ট হয়, হ্যাঁ ঠিক আছে পারফেক্ট আছে। ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে আসো, এবার নেক্সট কোশ্চেনে চলে আসছি। দেখো কি বলেছে 2-এর কোশ্চেনটা, একজন খুচরো বিক্রেতা কিছু পণ্য 1280 টাকায় কিনেছে, তিনি 15% ক্ষতিতে 1/3 বিক্রি করেছে, বাকিটা কত লাভে বিক্রি করলে যাতে পুরো লেনদেনে 15% লাভ থাকবে। এই প্যাটার্নটা খুব এক্সামে আসে, সেটা যে এক্সামই তুমি দাও না কেন প্যাটার্নটা খুব এক্সামে আসে। দেখো বলেছে 1/3 বলেছে, তার মানে 1/3 বলতে কি বোঝাচ্ছে, টোটাল ধরো 3, তাহলে এইটাকে যদি আমি টোটাল মনে করি, তাহলে টোটাল যদি 3 হয়, ঠিক আছে, টোটাল যদি 3 হয়, তার যদি 1/3 বের করি, তার মানে এটা 1 হবে, ক্লিয়ার, তার মানে সেটা 1 হবে, তার মানে 1 প্রোডাক্ট বিক্রি করবে কততে, 1 প্রোডাক্ট বলেছে 15% ক্ষতিতে 1/3 বিক্রি করছে, তার মানে টোটাল আমি যদি ধরো এই নিচের পার্টটাকে টোটাল মনে করছি, টোটাল ধরো 3 আছে প্রোডাক্ট, মানে 3 কেজি ধরো, বা তিনটে আছে প্রোডাক্ট, যাই হোক, তাহলে টোটাল এই 3-এর যদি আমি 1/3 করি কত হবে 1, তার মানে 3-এর মধ্যে একটা প্রোডাক্ট 15% ক্ষতিতে বিক্রি করছে, তার মানে একটা প্রোডাক্টের উপর 15% ক্ষতি, তার জন্য -15 দিলাম, এগুলো কিন্তু সব পার্সেন্টেজে ক্যালকুলেট হচ্ছে, ক্লিয়ার। এবার বাকি যে প্রোডাক্টটা, তার মানে 3-এর মধ্যে থেকে 1 চলে গেলে 2 পড়ে থাকবে, এবার বলেছে বাকিটা কত শতাংশ লাভে, তার মানে লাভ, তার মানে কি ওটা প্লাস হবে, তার জন্য মনে করলাম এক্স, দেখো কিছু কোশ্চেনে এক্স ধরলে ইজি হয়ে যায়, তার জন্য আমি এক্স ধরলাম, পার্সেন্টেজ কিন্তু এটাও পার্সেন্টেজ এটাও পার্সেন্টেজ, আমি এবার পার্সেন্টেজটা মুছে দিলাম, কারণ বোথ সাইড থেকে তো কেটে যাবে। তাহলে এই যে মোটের উপর মানে সমান সমান দিয়ে যেটা হবে পুরো লেনদেন, মানে মোটের উপরে 15% লাভ হবে। দেখো মোট প্রোডাক্ট কত 3, তাহলে 3 প্রোডাক্টের উপর কত লাভ 15%, তার মানে +15, সাইনটা কিন্তু মাস্ট দেবেই, যেহেতু সবকটাই পার্সেন্টেজ আছে তো লেখার দরকার নেই, ডিরেক্ট হয়ে যাবে। তো নেক্সট লাইনে দেখো কি হয়ে যাবে, -15 প্লাস এটা 2x, দেখো এক লাইনে উত্তর চলে আসবে, 3 15 কত হয়ে যায় 45, তাহলে এখান থেকে যদি মাইনাস করে দাও ওই সাইডে দিয়ে, এই মাইনাসের দিকে গেলে প্লাস হয়ে যাবে, তার মানে 2x এর যে এক্স্যাক্ট ভ্যালু, তাহলে এটা হচ্ছে 50, এটা 60 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 15 আর 45 কত, 5 দিলে 50 আর 60, তখন এটাকে কাটলে x এর যে এক্স্যাক্ট ভ্যালু 30%, তখন এটা পার্সেন্টেজে বের হবে, আমি
পার্সেন্টেজেই হবে সবকটা লিখেছিলাম, কিন্তু আমি জাস্ট পার্সেন্টেজটা ইগনোর করেছিলাম, কারণ পার্সেন্টেজ যদি তুলে দাও 100 তো সবার থেকে কেটে যাবে। তাহলে এখান থেকে অ্যান্সার হয়ে যাবে 30%। তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে যেটা 30% লাভে বাকি প্রোডাক্টটাকে বিক্রি করতে হবে। চলে আসুন নেক্সট কোশ্চেনে, মিক্সচারের কোশ্চেনটা দেখো কি বলেছে। মিক্সচারের কোশ্চেনটা বলেছে প্রথম এবং দ্বিতীয় যৌগে তামা ও সোনার যে অনুপাতটা যথাক্রমে বলেছে কত 3:4 আর একটা 2:5। বলেছে প্রথম যৌগে 14 কেজির সাথে দ্বিতীয় যৌগের 21 কেজি মিশ্রিত করা হয়, তাহলে নতুন মিশ্রণে তামা ও সোনার অনুপাত কত হবে? অ্যান্সার করো প্রত্যেকে অ্যান্সার করো, এটা পেরে যাবে। দেখো প্রথমে আমরা এখন জাস্ট ক্লাস স্টার্ট করছি, সেকেন্ড ক্লাস আমাদের চলছে, তো যখন একটু পিছনের দিকে আমরা ক্লাস করব তখন কোশ্চেন কোয়ান্টিটি একটু বাড়িয়ে দেবো, 20 করে দেবো, ঠিক আছে? এখন আপাতত আমরা 15 কোশ্চেন করে ডিসকাস করছি ইনিশিয়াল অবস্থায়। দেখো কি বলেছে, প্রথম এবং দ্বিতীয় যৌগে তামা ও সোনার অনুপাত বলেছে, তার মানে তামা আর সোনার অনুপাত এখানে বলে দিয়েছে, ভালো করে বোঝো। ধরো এটা ফার্স্ট আর এটা সেকেন্ড, তাহলে তামা আর সোনার অনুপাত এটাই ফার্স্টে আছে 3 আর 4, তারপরেটা আছে 2 আর 5, এটাই ঠিক আছে 2 আর 5। এবার বলেছে প্রথম যৌগে 14 কেজির সাথে দ্বিতীয় যৌগের 21 কেজির মিশ্রিত করা হয়েছে। তাহলে দেখো একটা জিনিস বুঝে নাও, ফার্স্টে প্রথম যৌগ যেটা আছে এটার কত কেজি টোটাল? 14 কেজি। তো আমার অ্যাকর্ডিং টোটাল কত এখানে? 3 আর 4 মিলে 7, তার মানে 7-এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 14, মানে টোটাল 14 কেজি মেশাতে চাইছি। তার মানে কত গুণে? 2 গুণে। তার মানে 3-এর ভ্যালু 2 গুণ করলে এটা 6, 4-এর ভ্যালু 2 গুণ করলে 8, তার মানে এখানে 6 আর 8 কেজি থাকবে। ক্লিয়ার? আর এখানে দেখো 5 আর 2 7, এখানেও 7 টোটাল, কিন্তু এই 7টার ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে 21 কেজি 3 গুণে, যে দ্বিতীয় যৌগ 21 কেজি মেশাতে হবে। তার মানে টোটাল 7-এর মধ্যে 21, এটা তার মানে 3 গুণে আছে, তার মানে এটা 3 গুণ করলে 2-এর সাথে 6, এটা 3 গুণ করলে 15। তাহলে কোশ্চেনে বলেছে নতুন মিশ্রণে, মানে এই দুটোকে এবার মিক্স করা হলে তামা আর সোনার অনুপাত কত হবে। দেখো তামার সঙ্গে তামা যাবে আর সোনার সাথে সোনা ম্যাচ করবে, তাহলে 6 6 যোগ করলে 12 আসবে নতুন মিক্স করলে, আর এখান থেকে 8 আর 15 23, তাহলে 12:23 অ্যান্সার হবে। তাহলে 12:23 এইটা অ্যান্সার দেখতে পাচ্ছি। দেখো এটাও কিন্তু উল্টো আছে, রিভার্সে, একবার চেক করে নেবে যে কোনটা ফার্স্টে দেওয়া আছে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে রেশিওর কোশ্চেন এইগুলোতে। বলেছে দেখো নতুন মিশ্রণে তামা ও সোনার অনুপাত নির্ণয় করতে বলেছে, তার মানে আগে তামা রাখতে হবে। আর কোশ্চেনের অ্যাকর্ডিং আগে কি আছে? তামা আছে, হ্যাঁ ঠিক আছে, প্রবলেম নেই। তাহলে সোনা পরে আছে, ঠিক আছে, তাহলে প্রবলেম নেই। তাহলে অ্যান্সার হয়ে যাবে 12:23 তামা ও সোনার অনুপাত। যদি বলতো সোনা আর তামা তাহলে এটা অ্যান্সার হতো, অপশান এটা। নেক্সট দেখো কি বলেছে 4-এর কোশ্চেনটা, নাম্বার 4-এর বলেছে যদি একজন দোকানদার কোনো দ্রব্যে 10% ছাড় দেয় তাহলে 10% লাভ করে, 10% ছাড় দিলে 10% লাভ করে। একই সত্ত্বে তিনি যদি 25% ছাড় দেয় তাহলে তিনি কত শতাংশ লাভ বা ক্ষতি করবে? দেখো প্রফিট অ্যান্ড লস থেকে খুব বেশি পরিমাণে কোশ্চেন আসে, তো প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে করবে। ওকে দেখো এটাকে আমি একটু বলে দিই, নিজেরাই পেরে যাবে। ধরো 10% ছাড় দিচ্ছে যদি এক দোকানদার কোনো দ্রব্যে 10% ছাড় দেয়, দেখো ছাড়টা সবসময় মার্কেট প্রাইসের উপরে হবে। ধরো 100 টাকা আমি ধরলাম মার্কেট প্রাইস, তাহলে ধরো 10% ছাড় দিলে এটা 90 টাকাতে কিনতে পারবে, সেলিং প্রাইস। এটা মার্কেট প্রাইস, এটা সেলিং প্রাইস, আমি একটু বলে দিই, ঠিক আছে? এবার বলেছে সে 10% লাভ করে, 10% লাভ করে, তাহলে 10% যদি লাভ করে, আমরা জানি সেলিং প্রাইস থেকে যদি কস্ট প্রাইসে যেতে চাই তার মানে ব্যাকওয়ার্ড কেস করতে হবে। তার মানে লাভ মানে আমরা সবসময় 10% লাভ মানে কি বুঝি? 100-র উপরে 110 না, কিন্তু এটাকে উল্টো করে দাও, মানে উপরে 100 থাকবে আর নিচে কত থাকবে? 110। তাহলে এটা কিসে চলে যাবে? এটা এখন কস্ট প্রাইসে চলে যাবে, এটা এখন কস্ট প্রাইসে চলে যাবে। তাহলে এখান থেকে দেখো কাটলে কত হচ্ছে? 900। তাহলে 900/11 এটা তোমার সিপি, কস্ট প্রাইস, এটা সিপি, এটা কস্ট প্রাইস। আর মার্ক প্রাইস ধরেছি 100, ক্লিয়ার? এবার এইটার অ্যাকর্ডিং কোশ্চেনে বলেছে একই শর্তে তিনি যদি 25% ছাড় দেয়, তার মানে এইটার থেকে সে যদি 25% ছাড় দিয়ে দেয়, মানে 25 কমে যাবে, তার মানে 100-র রেসপেক্টে যদি তুমি 25 কমিয়ে দাও তাহলে 75 আসবে, ভালো করে বোঝো, 75 আসবে। তাহলে কত শতাংশ লাভ হচ্ছে? তার মানে এইটা তোমার কি এখন সেলিং প্রাইস হয়ে যাচ্ছে, কারণ ছাড় দিচ্ছে। এবার কত শতাংশ তার লাভ বা ক্ষতি হচ্ছে? আমার কস্ট প্রাইস তো আমি বের করে রেখেছি এইটা,
তার মানে 900 টাকা তোমার কস্ট প্রাইস, 900/1, 900 টাকা নয় 900/1 এটা সিপি, আর 75 হচ্ছে তোমার এসপি। তার মানে সিপি থেকে এসপি রেশিও পেয়ে গেলাম, সিপি থেকে এসপি রেশিও পেয়ে গেলাম। এবার এটাকে একটু কেটে দাও ছোট্ট করে। ফার্স্টে 15 দিয়ে কাটো, 15 দিয়ে কাটলে 5 15 75, 15 দিয়ে কাটলে 6 15 90, মানে 60। ঠিক আছে, 900কে যদি 15 দিয়ে কেটে যাও 60 হচ্ছে। 5 দিয়ে যদি কেটে দাও, 5 দিয়ে কাটলে 5 12 60, এদিকে 12 থাকছে, নিচে 11 ওদিকে চলে যাবে। তার মানে দেখো 12 জিনিসটা ওদিকে 11তে চলে যাচ্ছে, তাহলে 12 জিনিসটা এই 11 চলে যাচ্ছে, তাহলে 12 থেকে এটা 11 হচ্ছে, মানে 1 টাকা কমে যাচ্ছে। ঠিক আছে, দেখো 12 টাকা জিনিসটা 1 টাকা কমে যাচ্ছে, তার মানে লস হচ্ছে, লাভ তো হবে না, লাভ হবে না। তার মানে 1/12, তাহলে 100-এর রেসপেক্টে কত হবে? তাহলে 1/12 মানে 8 12 96, আর এখান থেকে 4 8.33% আসবে। আমি পার্সেন্টেজের ক্লাসে শিখিয়ে দেবো এটা কীভাবে হয়। ক্লিয়ার? তোমরা আপাতত এখন ভাগ করে নাও 100/12 দিয়ে, দেখবে ওটা অ্যান্সার চলে আসবে 100/12। কিন্তু 8.33 ক্যালকুলেশনটা এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে অপশান এইটা হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এবার আসি এক্সামের অ্যাপ্রোচে, যে এত কিছু কি এক্সামে লিখতে হবে? না, এগুলো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এগুলো লিখলাম। তোমরা এক্সামে জাস্ট এই স্টেপটুক করবে, এই যে এই স্টেপটুক করে তোমাদের কাজ হয়ে যাবে, কিন্তু এত কিছু লিখবে না, এত কিছু কিন্তু লিখবে না, তাহলে কিন্তু পিছিয়ে যাবে। তোমরা, আমি বোঝানোর জন্য এত কিছু লিখছি, কিন্তু তোমরা যখন করতে যাবে এত কিছু তোমাদের লিখতে হবে না, অবভিয়াসলি লিখতে হবে না। চলে আসো নেক্সট কোশ্চেনে, 5এরটা। দেখো 8 মিটার 75 সেন্টিমিটার, দেখো এখানে 8 মিটার আছে, এটা সেন্টিমিটার আছে, তার মানে সেম ইউনিটে নিয়ে যাও। এটাও দেখো এত মিটার, এটাও মিটার সেন্টিমিটার। এত দৈর্ঘ্যের পরিমাপের জন্য ব্যবহার করা যেতে পারে এমন সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য, মানে এই একটা মেজারমেন্ট, এই একটা, এই তিনটে। এবার এই তিনটের মধ্যে কমন ব্যাপার আসবে, মানে তিনজনেই ঢুকে যাবে ব্যাপার, এরকম থাকবে একটা দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে সেটা আমাদের কি বের করতে হবে? নিশ্চয়ই এইচসিএফ বের করতে হবে, হাইয়েস্ট কমন ফ্যাক্টরটাকে। তাহলে দেখো এখান থেকে 8 মিটার, 8 মিটার মানে আমরা জানি 800 সেন্টিমিটার। তাহলে এখানে 800 সেন্টিমিটার আর 75 সেন্টিমিটার, টোটাল 875 সেন্টিমিটার পাচ্ছি। ক্লিয়ার? আর এখানে দেখো 1.75, এটাকে 100 দিয়ে গুণ করো, মানে 175 সেন্টিমিটারে চলে গেল এটা। আর এটা হচ্ছে 1200, আর এখানে 20, তার মানে 1220 সেন্টিমিটার হচ্ছে এটা, 1220 সেন্টিমিটার। এবার এখান থেকে এদের এইচসিএফ বের করতে চাইলে কত দিয়ে ভাগ যাবে, বা ডিরেক্ট এখান থেকে এদের তিনজনের এইচসিএফ বের করো, তিনজনের এইচসিএফ বের করো। তো দেখতে পাচ্ছ প্রত্যেকেই 5 দিয়ে ডিভিজিবল। তো 5 দিয়ে যদি ডিভিজিবল করি, দেখো 875, 5 দিয়ে যদি ডিভিজিবল করো এটা 175 চলে আসবে। আর এখানে যদি এটাকে, তো 5 আমরা দেখতেই পাচ্ছি, তো 15 দিয়ে এটা কাটে, দেখো 15 15, এটা হচ্ছে 15 দুগুণী 15কে 15, এটা হচ্ছে 2, না এটা কাটে না 15 দিয়ে, তো হবে না, 5 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তবুও একবার ক্রস চেক করে নেবে, কারণ এখান থেকে আমি এইচসিএফ যদি বের করি, তার মানে এখান থেকে ধরো 5 দিয়ে কেটে দিলে 175 আসবে, আর এখান থেকে 5 দিয়ে কেটে দিলে 175কে যদি 5 দিয়ে কেটে দাও, এটা 35 চলে আসবে। আর এখান থেকে 12 20 যেটা আছে, 12 20, এটা যদি 5 দিয়ে কেটে দাও, ওটা 244 চলে আসবে, 244। তার মানে এটা তো 5 দিয়ে কাটছে, আর এইটা কিন্তু আবার 5 দিয়ে যাচ্ছে না, বা এটা 5 3 8, 3 দিয়ে যাচ্ছে না, এটাও 3 দিয়ে যাচ্ছে না, 4 4 8 আর 2 10, এটাও 3 দিয়ে যাবে না, যে 15 আসবে ওটাও হবে না, তো 20 এটাও হবে না। তাহলে আমাদের অ্যান্সার এইসে 5 হয়ে যাচ্ছে, তাহলে 5 হয়ে যাবে অ্যান্সার ডিরেক্ট। নেক্সট 6এর কোশ্চেনটা অ্যান্সার করো, 6এর কোশ্চেনটা অ্যান্সার করো। বলেছে সোহন চক্রবৃদ্ধি সুদে 20% হারে টাকা ধার নিয়েছে। সুদ বার্ষিক চক্রবৃদ্ধি ছিল, তিনি তা 3টি সমান কিস্তিতে, ইনস্টলমেন্টের কোশ্চেন কিন্তু তোমাদের আসে, আর ইনস্টলমেন্টটা আমি ইজি ওয়েতে শেখাবো, সেটা এক্সামে পেরে যাবে। 3টে কিস্তিতে, মানে 3টে ইনস্টলমেন্টে সে শোধ করেছে। প্রতিটি কিস্তি বলেছে কত হবে বছরের শেষে, সেটা বের করতে এখানে দেওয়া আছে মনে হয়। যদি প্রতিটি কিস্তি 1250 টাকা হয়, তাহলে ধার করা টাকার পরিমাণ কত, মানে সে কত টাকা অ্যাকচুয়ালি ধার করেছে, কত টাকা ধার করেছিল। এই টাইপের কোশ্চেনে মনে রাখবে, যখনই কম্পাউন্ড ইন্টারেস্টে চক্রবৃদ্ধি সুদের ইনস্টলমেন্টের কোশ্চেন আসবে, তোমার কাজ হচ্ছে রেটটাকে দেখা। রেটের ফ্র্যাকশন ভ্যালু কত? 20% মানে 1/5। কত বলছি? 20% মানে 1/5, মানে পার্সেন্টেজ তুলে দিলে নিচে 100 হবে, কাটাকাটি করলে 1/5।
তার মানে দাঁড়াচ্ছে 5 টাকা ধার নিলে 1 টাকা বেশি দিতে হবে, তাহলে 5 টাকা ধার নিলে সেটা 6 টাকায় যাবে। যেহেতু 3টে কিস্তি, তাহলে আমি 3বার দরকার পড়বে। সেকেন্ড ইয়ারে স্কোয়ার করে দাও 5-এর স্কোয়ার করলে 25, ঠিক এখান থেকে 6-এর এটা স্কোয়ার করলে 36 করে দাও। ক্লিয়ার? তাহলে এবার এখান থেকে যেহেতু এটার স্কোয়ার, এবার তারপরে কিউব করে দাও। কিউব করে দিলে 5-এর সেকেন্ড ইয়ারে এটা কিউব করে দাও। কিউব করে দিলে 125, আর এখান থেকে কিউব করে দিলে 216। যেহেতু 3 বছর কথা বলেছে কিউব অবধি যাব। এবার খেয়াল করো কি কি করলাম একবার দেখো। ফার্স্টে যেহেতু সেকেন্ড ইয়ার, তো এটার স্কোয়ার করেছি 5 আর 6-এর, 3 বছর অবধি যাব, তার জন্য 5-এর কিউব 6-এর কিউব। যেহেতু ইনস্টলমেন্টটা সেম, তাহলে এইটাকে সেম বানাতে হবে। এইটা ইনস্টলমেন্ট, এটা 216 আছে, তাহলে 36-এর সঙ্গে এটা নিশ্চয়ই 6 গুণ করতে হবে। এটা তো 216 আছে, 1 গুণেই থাকবে, এটা কিছু করতে হবে না। আর এটা কত? এটা 36 গুণে হবে। তার মানে দেখো নতুন রেশিওটা কত হচ্ছে, 150 আর 530, 180 হচ্ছে। আর এটা হচ্ছে দেখো 216, আর এটা 6-25 কত হয়? 6-25 তোমার হচ্ছে 6 দুগুণি 12, 120, আর 5 150, আর এখান থেকে 36 আর 6 216, আর এটা তো চেঞ্জ হবে না, 125 216। তাহলে এখান থেকে দেখো এই রেশিও এবার কেটে দাও, নতুন রেশিও পেয়ে গেছি। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে সে 216 টাকা করে কিস্তি দিচ্ছে ইনস্টলমেন্ট। এবার সেই 216 প্রত্যেকটা সেম বানিয়ে নিলাম। 216-র ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে 1250 টাকা। তাহলে 1-এর ভ্যালু বের করতে পারবে না, 1-এর ভ্যালু হয়ে যাবে 216 দিয়ে ভাগ করে দাও, আর সে টোটাল কত টাকা ধার নিয়েছিল সেটা এটা। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে 180, তার মানে এটা দেখো কত হচ্ছে 5, 8 আর 2 10, 5 15, 5 হাতে 1 হচ্ছে, তার মানে 3 আর 455। ঠিক আছে, কত? 180 টাকা, আর হচ্ছে 150 টাকা, আর এখান থেকে 125 টাকা, মানে 455 টাকা অ্যাকচুয়ালি সে ধার নিয়েছে। তার মানে 1 ইউনিটের ভ্যালু যদি এটা হয়, তাহলে 450 ইউনিটের ভ্যালু, 455 ইউনিটের ভ্যালু বের করতে পারবে না, জাস্ট এটাকে কাটাকাটি করলেই চলে আসবে। তো ইজি ওয়েতে এটাকে কেটে দাও। কত আছে ফার্স্টে দেখো 1250 ভাগ তোমার এটা 216, এটাকে যদি গুণ করে দাও 455 দিয়ে, ঠিক আছে, 455 দিয়ে, তো এটা অ্যাপ্রক্সে আসবে, একটু ক্লোজে যাবে। দেখো নিকটতম পূর্ণ সংখ্যা বলেছে, তো এটা কিন্তু ক্যালকুলেশন করতে একটু তোমাদের টাইম লাগবে, তো একটু টাইম টেকিং হবে এটা, তো টাইম নিয়ে কিন্তু করার চেষ্টা করো। তো মোটামুটি এটাকে ছোট করে নিও, আগে কেটে কাটাকাটি করে ছোট করে নিও। আমি ডিরেক্ট অ্যান্সারটাকে বলে দিই যে 1250 আর 216 এটাকে কাটলে এটার ক্লোজে যাবে, 2633 টাকা আসবে। 2633 টাকা, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ। ঠিক আছে, চলে আসুন নেক্সট 7-এরটা। দেখো একটা জিনিস বোঝো, D2 প্রিন্সিপাল তার R%, তার R%, এইটা হচ্ছে একটা ফর্মুলা। এইটা হয়ে যাচ্ছে কিসের ফর্মুলা? যখন চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্যর কথা বলবে 2 বছরের, আর যদি 3 বছরের কথা বলে সেটা D3, মানে ডিফারেন্স অফ 3 ইয়ার্স, কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, সেটা হচ্ছে 3D2 প্লাস D2 এর R%, D2 এর R%। এই দুটো ফর্ম মনে রাখতে হয় তোমাদের, আমি শিখিয়ে দেবো কোথা থেকে এটা এসছে, আপাতত মনে রাখো। দেখো কোশ্চেন বলেছে বার্ষিক 4% হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য বলেছে 80 টাকা, তাহলে মূল অর্থের পরিমাণ কত হবে? ঠিক আছে, বোঝো, মানে টাইম কত বলেছে? 2 বছর, 4% হারে বার্ষিক 2 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের বার্ষিক চক্রবৃদ্ধি মধ্যে পার্থক্য 80 টাকা, তার মানে ডিফারেন্সটা 80 টাকা। D2, তার মানে প্রিন্সিপাল বের করতে হয়, প্রিন্সিপাল তার R% মানে কত? 4%, 4%-এর ফ্র্যাকশন বলে কত? 1/25। এটা কতবার লিখতে হবে? 2বার। আমি একটু আগে বললাম না, D2 মানে কি? প্রিন্সিপাল তার R%, তার আবার R%, তার মানে এটাকে 1/25 দুবার ইউজ করো। তাহলে 1/25 এটাকে যদি ক্রসে গুণ করো, 25 গুণ 25 মানে 625, তার সঙ্গে যদি 80 গুণ করে দাও, তাহলে পি এর যে ভ্যালুটা সেটা চলে আসবে তোমার কত? 50,000। 50,000, 50,000 দেখতে পাচ্ছ এখান থেকে, অপশান এতে আছে, অপশান এ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? যেহেতু কোশ্চেনটা একবার পড়ো, বার্ষিক 4% হারে 2 বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য বলেছে 80 টাকা। ঠিক আছে, নেক্সট 8-এর কোশ্চেনটা।
বলছে 7টি স্বাভাবিক সংখ্যার গড় বলেছে 70, তার মানে টোটাল সাম কত? 7 গুণ 70 মানে 7 7 49 490, মানে 7টা নাম্বারই 70 70 করে যদি ধরো টোটাল। জানি আমরা অ্যাভারেজ বলতে কি বোঝা একটু বলে দিই। অ্যাভারেজ মানে হচ্ছে সমস্ত নাম্বারের যোগফল, সাম বাই নাম্বার। তাহলে সাম মানে কি? সব নাম্বারের যোগফলটা, আর সেটাকে যদি নাম্বার আর অ্যাভারেজ দিয়ে গুণ করি তাহলে আমি সামটাকে পেয়ে যাব না, সেটাকে বোঝাচ্ছে। তাহলে 490 হচ্ছে তোমার টোটাল। এবার এতগুলো সংখ্যা আছে, সবাইকে যোগ করে কতগুলো নাম্বার আছে? 6টা। তাহলে 6টাকে যোগ করে দাও, যোগ করলে সপ্তম সংখ্যাটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে একটু যোগ করছি আমি। দেখো যোগ করার প্রসেসটা একটু শিখে নাও, স্ক্রিনের উপর দেখে তোমাদের যোগ করতে হবে, এটুকু মাথায় রাখবে। 3 আছে, 6 আছে, 7 আছে, এইভাবে যোগ করতে হবে সামনের থেকে। মানে আমরা সবসময় যোগ করব এদিক থেকে, লেফট সাইড থেকে, রাইট সাইড থেকে নয়, পাতিয়ে। ঠিক আছে, তাহলে সুবিধা হবে, ফাস্ট করতে পারবে। দেখো 3 এইভাবে করবে আমার মতো। দেখো 3 6 9 আর 7 16, 16 আর 5 হচ্ছে তোমার 16 আর 6, 16 আর 6 22, 22 আর 7 হচ্ছে তোমার 29 মানে 29, 29 আর 4 33, 33 পেয়ে যাচ্ছি। 33 মানে একটা 0 দিয়ে দাও, 330। এবার দেখো পরেরগুলো, 2 আর 9 কত? 11, 11 আর 2 13, 13 আর 5 18, 18 আর 9 হচ্ছে 27, 27 আর 8 হচ্ছে তোমার 27 আর 8 35। ঠিক আছে, 27 আর 8 হচ্ছে তোমার 35, তার মানে 35 এক্সট্রা এখানে অ্যাড করে দাও। তার মানে কত পাচ্ছ? 5 3 3 কত? 6, আর এখান থেকে 3 মানে 365। এখানে 490 ছিল, তাহলে 365কে বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 5, এখান থেকে হচ্ছে 7 থেকে এটা 2, তার মানে কত পাচ্ছি? এটা 1, তার মানে 125 হচ্ছে তোমার সপ্তম সংখ্যাটি। বোঝা গেছে কীভাবে ফার্স্ট ক্যালকুলেট করলাম? সপ্তম সংখ্যাটি হচ্ছে তোমার 125। ঠিক আছে, বোঝা গেছে নাকি বলো প্রত্যেকে? ক্যালকুলেশনটা সবসময় এদিক থেকে স্টার্ট করবে, তাহলে কিন্তু কোনো মতে ভুল হবে না, আর ফার্স্ট ক্যালকুলেট করতে পারবে। ফার্স্ট অনেকে কী করবে? এই 32 69 72 এইভাবে পাতিয়ে করবে, এইভাবে পাতিয়ে তারপর যোগ করবে। যদি তোমার কমফোর্ট মনে হয় ওটা করতে পারো, কারণ তুমি যদি ভাবো যে ওইভাবে ভুল হতে পারে তাহলে কিন্তু করো না। অবশ্যই তোমার যেটা সুবিধা মনে হয় সেইভাবেই করবে, তাহলে বেটার হবে, যাতে ভুল না হয়, নেগেটিভ না হয়। ওকে, চলে আসো নেক্সট কোশ্চেন। বলেছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে 42 বর্গ সেমি। একটা জিনিস বোঝো, একটা সমকোণী ত্রিভুজ কেমন দেখতে হয়? একটা কোণ 90 ডিগ্রি থাকবে, 90 ডিগ্রি থাকবে একটা অ্যাঙ্গেল। আর এইটাকে ধরো মনে করলাম, আমি বললাম বেস বা ভূমি, আর এইটাকে ধরো বললাম লম্ব বা উচ্চতা, এটা অতিভুজ। ঠিক আছে, আর ত্রিভুজের যে এরিয়া বা ক্ষেত্রফল, তার ফর্মুলা হয়ে যায় হাফ ইন্টু বেস ইন্টু হাইট, মানে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে উচ্চতা বলতে কিন্তু এই লম্বটাকেই ডিফাইন করছে। এবার কোশ্চেনে চলে আসো। এবার বলছে ক্ষেত্রফল বলেছে 42, তাহলে 42 লিখে ফেলো। ধরো ক্ষেত্রফল 42 বলে দেওয়া আছে, আর ক্ষেত্রফলের ফর্মুলা মানে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো বলেছে লম্ব 10, তার মানে এইটার ভ্যালু 10 বলে দিয়েছে। তাহলে ভূমির দৈর্ঘ্য বের করতে হবে, মানে এইটা বের করতে হবে। দেখো এইটা মানে ভূমি, সেটা বের করতে হবে। তাহলে ভূমিটাকে আমি বেসটাকে বি ধরে নিলাম, আর হাইটটা বলে দিয়েছে 10, হাইটটা বলে দিয়েছে 10। তো এটাকে 5 দিয়ে এটাকে কেটে দাও, বা ডিরেক্ট এটাকে হ্যাঁ কাটো, অসুবিধা নেই, করেই দাও। তাহলে এখান থেকে বি এর ভ্যালু কত হয়ে যাবে? 42/5, 5 ওদিকে দিয়ে দাও। তাই এটা 42 মানে 4 দুগুণে এটা 8, মানে উপর নিচ 2 দিয়ে গুণ করে দিচ্ছে আর কি, একই ব্যাপার। মানে আগেরটা আরও সিম্পল হবে, একটু দেখাই তাহলে তোমাদের আরও সুবিধা লাগবে। দেখো আমি কাটবো না, তাহলে আরও বেটার বুঝতে পারবে, যেটা আমি অ্যাকচুয়ালি ক্যালকুলেশনের মাধ্যমে দেখাচ্ছিলাম। দেখো এই 2টাকে ক্রসে গুণ করে দাও, তাহলে এটা 10b না? তাহলে 2 ক্রসে গুণ করলে যেটা তোমাদের সুবিধা সেটাই আমি বলছি। 4 দুগুণে 8, 2 2 4, আর এই 10 যখন ভাগ হয়ে যাবে তাহলে বি এর ভ্যালু কত? 8.4 হয়ে যাবে। তাহলে 8.4 অপশান সিতে দেখতে পাচ্ছি, এটা অ্যান্সার। বেসিক ব্যাপার, তো বেসিক কোশ্চেন আসবে, সেগুলো ধীরে সুস্থে ঠিক করতে হবে, এটা হচ্ছে কথা। সব কোশ্চেন যে কঠিন হবে তা নয়, তার মধ্যে তুমি বের হতে পারবে, যে একটু স্কোর করে বের হতে পারবে, তো সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। যে কোশ্চেন পারবে না সেই কোশ্চেন কিন্তু স্কিপ করে চলে যাবে, একটু মাথায় রাখবে। স্কিপ করাটা কিন্তু একটা আর্ট। স্কিপ যদি না শেখো কোশ্চেনে কিন্তু ওয়ান ডে কম্পিটিটিভ এক্সামে কিন্তু পিছিয়ে যাবে, কারণ টাইম পাবে না। এটা ইজি কোশ্চেন, যেমন এই যে সমানুপাতিকের কোশ্চেনগুলো প্রত্যেকটা শিফটে 2 থেকে 3টে কোশ্চেন চলে আসে, 2 তো ধরেই চলো প্রত্যেকটা শিফটে। রেশিওর কোশ্চেন, ইজি কোশ্চেন, 3 5 9 চতুর্থ সমানুপাতি। দেখো বেসিক 3 5 9
চতুর্থ সমানুপাতে আমি এক্স ধরে নিলাম, মানে এটার সঙ্গে এটার কানেকশান, এটার সঙ্গে এটার কানেকশান, ব্যাস হয়ে যাবে। তার মানে 3/5 সমান সমান 9/x। কেন এটাকে এরকম করছি, কারণ 3:5 ব্যাপারটা এরকম, ডবল 9:5x। তাহলে এইটা ইস্টু মানে কি, ভাগ আকারে লিখতে পারি, এই ইস্টু মানে কি ভাগ আকারে, আর এইটা মানে ইকুয়াল সাইন হিসাবে কাজ করে, তো এটাই বোঝাচ্ছে। 3 দিয়ে কাটলে এটা 3বারে কেটে যাচ্ছে, আর এক্সের ভ্যালু কত, 3 5 15, তাহলে কত হচ্ছে 15, তাহলে 15 হয়ে যাচ্ছে অপশান ডি। তাহলে অপশান ডি আমাদের রাইট আনসার। বোঝা গেছে? তোমরা কিন্তু ডেইলি বেসিসে যেরকমভাবে আমি ক্লাস করাচ্ছি সেভাবে জয়েন করবে। আগের ক্লাসে দেখলাম অনেকেই কমেন্ট করেছো, তো এটা সেকেন্ড ক্লাস তোমাদের ডেইলি বেসিসে পাবে। আর নতুন যারা আছে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটাকে, মেনলি জিডির ক্লাসগুলো কিন্তু এই চ্যানেলেই পাবে। বলেছে দেখো, একটি নিরেট গোলককে দুটি সমান অর্ধেকে ভাগ করা হলো, প্রতিটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। একটা গোলক দেখো কেমন হয়, এই একটা গোলক, এটাকে যদি মাঝখান থেকে কেটে দিই তাহলে সেটা এরকম দেখতে হবে, ধরো এরকম দেখতে হবে, এরকম দেখতে হবে, তাই না? তাহলে একটা গোলকের বলেছে একটি নিরেট গোলক, মানে নিরেট মানে ধরো পুরো একটা লোহার বল আছে, পুরো তার ভিতরেও লোহা আছে, ফাঁকা নেই, জায়গাটা ফাঁপা নেই। তাহলে দুটি সমান অর্ধেকে ভাগ করা হলো, তাহলে উপরে একটা পার্ট নিচে একটা পার্ট হয়ে যাবে। তাহলে প্রতিটি অর্ধগোলকের পৃষ্ঠতল, তাহলে দেখো এর যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা হয়ে যায় 4πr²। 4πr², ভালো করে বুঝবে, টোটাল পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে টোটাল পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি 4πr² হয়, এই ফর্মুলা, এটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে এটাকে যদি হাফ করে দিই তাহলে সেটা চলে আসবে 2πr²। 2πr², তাহলে সেইটা বলেছে কি প্রতিটি অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে নিরেট গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তার মানে দেখো এইটা হচ্ছে অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটাকে ফার্স্টে রাখতে হবে কোশ্চেনের অ্যাকর্ডিং, কারণ বলেছে প্রতিটি অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটাকে ফার্স্টে রাখলাম, ইস টু নিরেট গোলকের পৃষ্ঠতল, মানে এই পুরোটার কত, পুরোটার এটা 4πr², π² এটা কেটে যাবে, আর এখান থেকে 2 দিয়ে এটাকে কাটলে ডবলে আছে, তার মানে 1:2 হবে। তাহলে কত হবে, 1:2 অপশানে আছে না, হ্যাঁ অপশান বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। আর এখান থেকে একটু এক্সট্রা ইনফরমেশন বলে দিই, এইটা হলো তোমার টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা, মানে সমস্ত এই তলটাকে যেটা বোঝাচ্ছে। আর যদি বলা হয় ভলিউম বা আয়তনের কথা বলা হয়, তাহলে ফর্মুলা মনে রাখবে 4/3πr³। তার মানে এই দুটো ফর্মুলা বেস করেই কোশ্চেন হয়, এর বাইরে নয়। নেক্সট দেখো, বললাম না রেশিওর কোশ্চেন দুটো করে চলে আসে। দেখো এটা কিন্তু এই সেম শিফটেরই কোশ্চেন জিডির, ঠিক আছে? আই থিঙ্ক এটা মনে হচ্ছে 2022 বা 2022-এর মনে হচ্ছে। বলেছে 256 আর 484 মধ্য সমানুপাতিক। দেখো মধ্য সমানুপাতিক বলতে কি বোঝায় একটু বোঝো। ধরো এ আর বি দুটো নাম্বার আছে, এর মধ্য সমানুপাতিক আমি মনে করলাম এক্স, তার মানে এটার সঙ্গে এটার একবার রেশিও হবে, এটার সঙ্গে এটার একবার রেশিও, মানে a/x একবার নেব আর x/b একবার হবে। তাহলে যদি গুণ করা হয় দেখো x² সমান ab হয়ে যাচ্ছে, আর x এর ভ্যালু √ab। তাহলে এখান থেকে একটা কনসেপ্ট ডেভেলপ হচ্ছে, সেই কনসেপ্টটা কি, যখনই মধ্য সমানুপাতিক বলবে যে দুটো নাম্বারের, সেই দুটো নাম্বারকে গুণ করে রুট করে দিলেই দেখো মধ্য সমানুপাতিটাকে পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? তাহলে দেখো এই নাম্বারটার মধ্য সমানুপাতি, তার মানে 256 ইন্টু 484 করে রুট করে দিলেই চলে আসবে। আর 484 আর 256 আমরা প্রত্যেকে জানি কার স্কোয়ার নাম্বারের, এটা প্রত্যেকে স্কোয়ার নাম্বারটা মনে রাখবে। এইটা দেখো 22-এর স্কোয়ার নাম্বার, এটা 16-র স্কোয়ার নাম্বার, তার মানে এখান থেকে যখন বাইরে আসবে 16 আসবে, এখান থেকে যখন বাইরে আসবে 22 আসবে। তো এটাকে গুণ করলে দেখো 16 দুগুণি 32, 32 মানে 320, আবার 16 দুগুণি 32 যোগ করলে 2, 3 2 5, 352। তাহলে 352 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। 352, 16 আর 22টাকে গুণ করলে 352, অপশান সি হয়ে যাবে রাইট আনসার, অপশান সি। নেক্সট কোশ্চেন চলে আসো। নেক্সট কোশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন। কি বলেছে দেখো, বলেছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 দিন আর 12 দিনে করছে। দেখো এ করছে 18 দিনে আর বি করছে 12 দিনে, তাহলে টোটাল ওয়ার্ক বের করে নাও, টোটাল 36 ধরে নাও, 18 দুগুণি 36, 3 12 36, এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার বলছে এ এবং বি একদিন করে মানে পালা করে কাজ করছে, মানে অল্টারনেট করে কাজ করছে, একদিন এ করবে পরের দিন বি। কোশ্চেনে বলা আছে প্রথমে কাজ এ স্টার্ট করছে, তার মানে একদিন এ করছে পরের দিন বি করছে, তার মানে তারা
এ একদিন, বি একদিন, টোটাল 2 দিন। তাহলে 2 দিনে তারা কত কাজ করবে? ফার্স্ট যদি এ 2 কাজ করে, পরের দিন বি 3 কাজ করবে, টোটাল 5 কাজ করে দেবে। তাহলে 5 কাজ করে ফেললো 2 দিনে, টোটাল কাজ কত? 36। তাহলে 36-এর ক্লোজে নিয়ে যেতে গেলে আমার কত গুণ করতে হবে? 7 দিয়ে। 7 দিয়ে গুণ করো, তাহলে 7 দুগুণী 14। তাহলে 14 দিনে তারা 35 কাজ করে দেবে। তাহলে এক কাজ বাকি আছে, এক কাজটা কে করবে? দেখো এটা এ বি সেট চলছে, মানে এ বি মিলে 5 কাজ করছিল, সেটাকে 7 দিয়ে গুণ করেছে। তাহলে পরের দিন আবার কে আসবে? নিশ্চয়ই এ আসবে, এ আসবে। তাহলে এই এক কাজ করতে এ আসবে। দেখো এ একদিনে 2 কাজ করে, একটু বুঝে নাও ব্যাপারটা। একদিনে 2 কাজ করে, তাহলে এক কাজ করতে কত টাইম নেবে? 1/2 দিন। কত? 1/2 দিন। তাহলে এক কাজ করতে 1/2 দিন টাইম নেবে। তাহলে 14.5, 14.5, 14.5 এই দিনে কাজটা শেষ হবে। অপশান ডি, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলে আসো নেক্সট কোশ্চেনে। এটাকে এই বার দিয়ে নাও, এটা একটু ছিল বার। দেখো একটু বলে দিই, ধরো 0 পয়েন্ট আবৃত দশমিকের কেস, এটা 2 3, এটা যখন বার থাকবে এখানে, এটার অর্থ হচ্ছে পুরো নাম্বারটাকে, ধরো আমি এখানে বললাম 0.3 তার বার আছে, এটার অর্থ কি? এটা মানে 3 একটার মাথায় বার, তার জন্য একটা 9 নিচে। আমি যদি বলতাম 0.23 তার বার, তাহলে কী হয়ে যাবে? পুরোটার বার থাকলে 23 লিখলাম, আর এখান থেকে যেহেতু দুটোর বার, তার জন্য দুটোর মাথায় হয়ে যাবে। তো এখানে দেখো এই যে নাম্বারটা আছে 23, কিন্তু একটা ফাঁকা, তাহলে 23 তো লিখলাম, পুরো নাম্বার যা আছে। তাহলে যেইটার মাথায় বার নেই সেটাকে মাইনাস করে দাও। মাইনাস করে দিলে নিচে কি চলে আসবে? নিচে এখান থেকে দেখো তোমার যেহেতু একটার মাথায় বার, তার জন্য একটা 9, আর যেহেতু একটা মাথা ফাঁকা আছে তার জন্য 0। এটা করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে এখান থেকে আমি যদি এটাকে সলভ করি, দেখো ফার্স্টে 4 5 2 3 5 তো লিখে দেবো পুরোটা। এর থেকে 45কে জাস্ট বাদ দিয়ে দিতে পারো। তারপর এখান থেকে কতগুলো দেখো, একটা দুটো তিনটে 9 তো আসবেই, তিনটে 9 চলে আসবে, আর এখান থেকে দুটো 0 চলে আসবে। ঠিক আছে, দুটো 0 চলে আসবে, দুটো 0 চলে আসবে। ক্লিয়ার? এবার এটাকে জাস্ট মাইনাস করে দাও। তাহলে এটাকে মাইনাস করে দাও, মাইনাস করলে দেখো কত আছে? 45 235, 45 235, এটাকে মাইনাস করতে হবে 45 দিয়ে। এটা চলে আসবে 45190, আর নিচে চলে আসবে 999000। তো এবার এটা দেখো একটা 0 কেটে যাচ্ছে, এই 0 ক্যান্সেল আউট হচ্ছে। তাহলে 45 19 বাই এটা, তাহলে 45 19 বাই দেখো তিনটে 9 0, তার মানে এইটা অ্যান্সার হচ্ছে অপশান ডি, অপশান ডি। তাহলে এইটুক বার আছে, এইটুক মাথায় রাখবে। নেক্সট নাম্বার 15 অ্যান্ড লাস্ট কোশ্চেন, ভোটিংয়ের কোশ্চেন আছে, তো অ্যান্সার করো ভোটিংয়ের কোশ্চেনটা। দেখো দুটি দল প্রতিদ্বন্দ্বী করছে, বলেছে নির্বাচনে এ দল বি দলের থেকে মোট ভোটের 16% ভোট বেশি পেয়েছে। তার মানে একটা এ দল আছে, একটা বি দল আছে, তাহলে বেশি পাচ্ছে কে? এ দল বি দলের থেকে মোট 16% ভোট বেশি পেয়েছে। ঠিক আছে, এ দল বি দলের থেকে, তার মানে এ দল বি দলের থেকে 16%, তার মানে এ বেশি পাচ্ছে, এটুকু মাথায় রাখবে। আমি ধরে চললাম টোটাল 100% ভোট, তাহলে 100%-এর মধ্যে থেকে একজনকে তো 16 বেশি দিতে হবে। ধরো তোমার কাছে 100 টাকা দেওয়া হলো, 100 টাকার মধ্যে তুমি দুজনকে ভাগ করে দেবে, আর একজনকে 16 টাকা বেশি দেবে। তাহলে তুমি কি করবে? আগেই 16 টাকা মাইনাস করে দাও, তাহলে কত হবে? 84। তাহলে আগেই 16 টাকা তোমার পকেটে রেখে দাও 100 টাকা থেকে, তাহলে ক্যালকুলেট করতে সুবিধা হবে, বোঝো ব্যাপারটাকে। তাহলে 84 টাকা থাকবে। এবার এই 84টা দুটো ভাগে করে দাও, এই 84টাকে দুটো ভাগ করে দাও, তাহলে কত হবে? 42 42-এ ডিভাইড করছো, 42 42-এ ডিভাইড করছো, আর একজনকে বেশি দিতে হবে 16 টাকা। এবার পকেটে যে 16 টাকা আলাদা রেখেছিল সেকে যোগ করে দাও, তাহলে ব্যাপারটা হয়ে গেল। তার মানে কত হচ্ছে? এ কত পাচ্ছে? 6 আর 2 8, আর এখান থেকে তোমার 4 1 5, তাহলে এ 58 পাচ্ছে আর এ 42 পাচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার? এইভাবে ক্যালকুলেশন করতে হয় যখন এখানে বলে যে 16% বেশি পাচ্ছে। আশা করি বোঝা গেছে। এবার বলেছে বি দল বলেছে 25,200 ভোট পেয়ে থাকলে এবং কোনো অবৈধ ভোট না থাকলে, মানে বাতিল হয়নি কোনো ভোট, তাহলে বি দলে কত নির্বাচনে হেরেছে। দেখো বি দল কত ভোটে হেরেছে একটু খেয়াল করো, মাইনাস করে দাও, তো দেখতেই পাচ্ছ 16 ভোটেই হেরেছে, 16% ভোটেই, যেটা এক্সট্রা দেওয়া আছে, তাই না? 16% ভোটেই হেরেছে। 16%-এর ভ্যালুই তোমাকে বের করতে হবে। ঠিক আছে, 16%-এর ভ্যালু বের করতে হবে। একটা অপশান দেখতে পাচ্ছি, অপশান এ 16 দিয়ে ওটা কাটছে, তো 16% দেখতে পাচ্ছি। যাই হোক, এবার ক্যালকুলেট করি পুরোটাই। এবার বলছে বি দল
25,200 ভোট পেয়ে থাকলে, তার মানে আমার অ্যাকর্ডিং যেটা 42 সেটার ভ্যালুই কোশ্চেনে বলে দিয়েছে 25200, ঠিক আছে, 25,200। তাহলে 1 ইউনিটের ভ্যালু বের করতে পারো, মানে 1%, 42 দিয়ে ভাগ করে দাও, আর 16%, মানে এবার বলেছে অবৈধ ভোট না থাকলে বি দল নির্বাচনে হেরেছে, কত ভোটে হেরেছে, তার মানে 16%-এর ভ্যালু বের করতে হবে। তাহলে 16-র ভ্যালু এখানে বের করে দাও গুণ করে, ঠিক আছে। তাহলে এখান থেকে কাটো, সিম্পল এটা। তো এটা ছোটো ছোটো করে কেটে দিতে পারো, 252 আছে আর এখানে 00 আছে, এটাকে যদি 42 দিয়ে কাটো তো মোটামুটি এটা দেখো 6 বারে কাটছে, 6 দুগুণে 12, 4 4 24, হ্যাঁ 6 বারে কাটছে, এটা 00, আর 6 16 96, 96 00, তাহলে 96 00 হয়ে যাচ্ছে অ্যান্সার। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? অপশান এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো, তো এই 15টা কোশ্চেনের মধ্যে কতগুলো ঠিক করতে পারলে অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে। আর যারা যারা এখনও সিআরপি একাডেমি যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে জয়েন করে অবশ্যই জয়েন করে নেবে, ক্লাসের যাবতীয় আপডেট আমি তোমাদের দিয়ে দিই ওখানে, ঠিক আছে। আর চলো আজকে অবধি রাখছি, আর ব্যাচ রিলেটেড একটু একবার দেখিয়ে দিই। লাস্ট যারা ব্যাচে জয়েন করতে চাও এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে, অবশ্যই করে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে, 9647553612। চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।